ভূত ও ভৌতিকের আরেকটি নতুন পর্ব নিয়ে আজ ১৩ই জুলাই শনিবার রাত ঠিক ৮টায় আমি আবারও চলে এসেছি আপনাদের কাছে। আজকের এই পর্বটি আপনাদের সম্পূর্ণটা শোনার জন্য আমার অনুরোধ রইল। আজকের এই পর্বটি শুনে আপনারা জানাবেন যে আজকের এই পর্বটি আপনাদের কেমন লাগলো। ১৮ বছর ও তার ঊর্ধ্বে প্রত্যেকে এই পর্বটি শুনুন এবং অনুরোধ করব শোনার সময় আপনাদের হেডফোনটি অবশ্যই ব্যবহার করুন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আপনাদের মতো হরর লাভার যারা, ভৌতিক গল্প যাদের ভীষণ প্রিয়, তাদের মতো সবার মাঝখানে এই গল্পটি ছড়িয়ে পড়লে আমার নিজের ভীষণ ভালো লাগবে। শুরু করলাম আজকের আরেকটি নতুন গল্প, নতুন পর্ব, যার কলমে ও কণ্ঠে আমি শ্বেতা সিনহা। আজকের এই নতুন গল্পটির নাম হানিমুন। অনিন্দিতা ও পার্থ দুজনে নবদম্পতি। বিয়ে হয়েছে মাত্র ২ দিন হলো। বিয়ের আগে থেকেই দুজনে ঠিক করে রেখেছিল হানিমুনের জায়গাটা। তারা হানিমুনে যাবে কামাখ্যা মাকে পুজো দেবে এবং সেখানে নানান কিছু তাদের দেখার উদ্দেশ্য ছিল। আর ছিল কাজিরাঙা অভয়ারণ্যটি ঘোরার। সেই মতো ২ দিন পরেই তারা দুজনে মিলে হানিমুনের উদ্দেশ্যে রওনা দিল। হানিমুনের জায়গাটা নিয়ে অনেকেরই একটুখানি দ্বিধাবোধ ছিল কি হানিমুনের জন্য লোকে পাহাড় পছন্দ করে, অনেক বাইরের জায়গা পছন্দ করে, কিন্তু আসাম, গুয়াহাটি, কাজিরাঙা এগুলোই কেন? অনিন্দিতা জানিয়েছিল যে তার বহুদিনের শখ পার্থর সাথে একসাথে গিয়ে কামাখ্যা মন্দিরে পুজো দেবে। কেউ তাকে বলেছিল যে এখানে স্বামী স্ত্রী দুজনে গিয়ে পুজো দেওয়া নাকি অনেক পুণ্যের। আর অনিন্দিতা এইসব বিষয়ে ভীষণ বিশ্বাসী ছিল। তাই তারা দুজনে মিলেই ঠিক করেছিল যে তাদের বিয়ের এই সূত্রটা শুরু হবে কামাখ্যা মন্দির দিয়ে। তারা চড়ে বসলো গাড়িতে কামাখ্যা যাওয়ার উদ্দেশ্যে। যথাসময়ে তারা পৌঁছে গেছিল গুয়াহাটি। সেখানে তারা একটা দিন থেকেছিল এবং গুয়াহাটির ৪-৫টা তারা ঘুরে দেখেছিল এবং পরের দিন তাদের যাওয়ার কথা ছিল নীল পর্বত অর্থাৎ কামাখ্যা মন্দিরে। সকালবেলা উঠে তাড়াতাড়ি করে দুজনে মিলে স্নান টান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে একেবারে তৈরি হয়ে গিয়েছিল। গাড়ি ওদের বলাই ছিল, গাড়িতে করে দুজনে চলে গিয়েছিল কামাখ্যা মন্দিরে। খুব নিষ্ঠা করে অনিন্দিতা, পার্থ দুজনে মিলে মা কামাখ্যার পুজো দিয়েছিল এবং তারা ভীষণ খুশি ছিল এবং তারা জানতো যে এখান থেকে তারা যাবে কাজিরাঙা এবং সেইখানে তারা দিন ২-১ থেকে আবার ফিরবে কলকাতায়। কারণ তারা দুজনেই আইটিতে কর্মরত এবং তাদের ছুটির দিনটা খুবই কম। তাই যত শীঘ্রই সম্ভব তাদের এই হানিমুন সেরে বাড়ি ফিরতে হবে। ঠিক ছিল সবকিছুই। তারা পুজো টুজো দিয়ে ফেরার পথে অনিন্দিতা বেশ কিছু শপিং করেছিল এবং করে তারা হোটেলে চলে এসেছিল। কিন্তু হোটেলে এসে অনিন্দিতা যখন স্নান টান করে ফ্রেশ হয়ে ঘরে ঢুকলো, ঘটনাটা শুরু হয়েছিল ঠিক তারপর থেকেই। সারাদিনের ক্লান্তি, পুজো দেওয়া, ঘোরাঘুরি এইসব করে ওরা যখন ফিরেছিল তখন ফ্রেশ হতে অনিন্দিতা স্নান করতে গিয়েছিল বাথরুমে এবং হোটেলের বাথরুমে স্নান করে যখন অনিন্দিতা বেরোলো, পার্থ দেখছে যে অনিন্দিতার গায়ে একটা সুতো অবধি নেই। সে একেবারে উলঙ্গ অবস্থায় বাথরুম থেকে বাইরে বেরিয়ে এসেছে এবং তার দৃষ্টি একেবারে অদ্ভুত হিংস্র প্রকৃতির। তার চোখগুলো যেন রক্ত জবার মতো লাল হয়ে গেছে, সাদা মণিটা যেন ঠিকরে বেরোচ্ছে ভেতর থেকে এবং তার সর্বশরীরটা যেন কিরকম একটা শক্ত কাঠের মতো হয়ে গেছে। আগের সেই নমনীয় ভাবটাই আর নেই। উঠে দাঁড়িয়ে পড়েছে পার্থ এবং সে এক ছুটে এগিয়ে গেছে অনিন্দিতার কাছে,
গিয়ে অনিন্দিতার গায়ে যখন সে হাত দিতে যায়, অনিন্দিতা তাকে ছিটকে সরিয়ে দেয় এবং তার শরীরে এতটাই প্রবল জোর যে পার্থ বেশ কিছুটা দূরে সরে যায়। অবাক হয়ে অনিন্দিতার দিকে তাকিয়ে সে একটা প্রশ্ন করে যে তুমি এই অবস্থায়, কি ব্যাপার, কি হয়েছে, বাথরুমে কি কিছু ঘটেছে? অনিন্দিতা কোনো কথা বলে না, শুধু হাসতে থাকে পার্থর দিকে তাকিয়ে, এবং সেই দৃষ্টিটা ছিল খুব ক্রূর দৃষ্টি। পার্থ এবার একটু ভয় পেয়ে যায়, সে চমকে ওঠে। অনিন্দিতার গায়ে তো এত জোর ছিল না, এই অস্বাভাবিক জোর ওর গায়ে এলো কি করে? পার্থ এর পরেও অনিন্দিতার জামা নিয়ে তার গায়ে জড়িয়ে দিতে যায়। অনিন্দিতা এবার পার্থকে সজোরে এক ধাক্কা মারে এবং পার্থ হোটেলে রাখা টেবিলের ওপর গিয়ে ছিটকে পড়ে। ঠিক সেই মুহূর্তে পার্থ বুঝে গিয়েছিল এটা অন্য কিছু ঘটে চলেছে তার সাথে, এটা স্বাভাবিক ব্যাপার নয়। তো কিছু চিন্তা করতে যাবে এমন সময় অনিন্দিতা ছুটে আসে পার্থর দিকে এবং পার্থকে ধাক্কা মেরে ফেলে দেয় এবং তার বুকের উপর উঠে বসে। অদ্ভুত দৃষ্টি অনিন্দিতার, চোখ থেকে যেন রক্ত ঝরে পড়ছে। তার হাতের নখ দিয়ে পার্থর বুকে আঁচড় বসাতে থাকে অনিন্দিতা। পার্থ কুকিয়ে ওঠে যন্ত্রণায়, অসহ্য যন্ত্রণায় ছটপট করতে থাকে। কি করবে সে তখন কিছুই বুঝে উঠতে পারে না। অনিন্দিতাকে ধাক্কা দিয়ে সরাতে চায়, কিন্তু অনিন্দিতার শরীরে অস্বাভাবিক জোর, শরীর পাথরের মতো ভারী। পার্থ এক মুহূর্ত অনিন্দিতাকে তার বুকের উপর থেকে সরাতে পারে না। এই আসরিক শক্তি অনিন্দিতার গায়ে এলো কি করে পার্থ বুঝে উঠতে পারছে না, কি করবে সে বুঝে উঠতে পারছে না। তখন পার্থর মাথায় খেলে গেল একটাই বুদ্ধি, যে মাথার কাছেই রাখা আছে তাদের প্রসাদের ঝুড়িটা, যে ঝুড়িটা নিয়ে তারা কামাখ্যায় পুজো দিয়েছিল। সেই ঝুড়ির মধ্যে ফুল রয়েছে। পার্থ সেই প্যাকেটটাকে টেনে সেই ঝুড়িটার থেকে ফুল বার করে কোনো রকমে অনিন্দিতার দিকে ছুঁড়ে দেয়। সেই ফুলটা অনিন্দিতার গায়ে লাগাতেই অনিন্দিতা ছিটকে সরে যায় ওখান থেকে এবং সরে গিয়ে দেয়ালের এক কোণে বসে পড়ে চুপ করে। পার্থ বুঝে পায় না যে এটা কি ভূতে পাওয়া নাকি স্পিরিট পসেশন, এটা কি, যেটা সে চোখের সামনে দেখতে পাচ্ছে সেটা কি। কোনো দিনই পার্থ এসবে খুব একটা আমল দেয়নি বা বিশ্বাস করেনি, কিন্তু আজকে চোখের সামনে তার যা যা ঘটছে সে বুঝে পাচ্ছে না যে এটাকে সে কি ব্যাখ্যা করবে। আদৌ বিজ্ঞানের ভাষায় এটার কোনো ব্যাখ্যা আছে কিনা। এরপর পার্থ ধীরে ধীরে দেখছে অনিন্দিতা তার দিকে তাকিয়ে হাত দুটোকে পেছনে করে অবলীলায় দেয়ালের গা দিয়ে সরীসৃপ প্রাণীদের মতো দেয়াল বেয়ে উপরে উঠে যাচ্ছে। এই দৃশ্য দেখার পর পার্থ দাঁড়িয়ে থাকতে পারে না, ছুটে যায় হোটেলের দরজার দিকে এবং দরজা খুলে কোনো রকমে পার্থ বাইরে বেরিয়ে আসে এবং এসে নিচে হোটেলে গিয়ে ম্যানেজারের কাছে সব কথা জানায়। তখন অনিন্দিতা ঘরের মধ্যেই আছে। তাদেরকে এটা জানায় যে ঘরে একমাত্র কোনো স্ত্রীলোক ছাড়া কেউ ঢুকতে পারবে না, কারণ অনিন্দিতা যে অবস্থায় রয়েছে সে অবস্থায় কোনো পুরুষ মানুষের সামনে যাওয়ার মতো অবস্থা তার নেই। কিন্তু এখন এত রাতে কোন মহিলাকে সে তারা পাবে? আর এই রকম একটা জায়গায় যেখানে হোটেলের সব কর্মচারী প্রায় পুরুষ মানুষ, কিছু বুঝে উঠতে পারে না কেউ। অদ্ভুত রকমের চিৎকার, অদ্ভুত রকমের হাসির আওয়াজ রুমের ভেতর থেকে আসতে থাকে ক্রমশ বাইরের দিকে। কোনো সাইকিয়াট্রিস্ট দেখালে তারা বলবে অনিন্দিতার মাথার ব্যারাম হয়েছে, কিন্তু এটা কোনো ব্যারাম নয়। তার কারণ পার্থ যে জিনিসটা দেখেছে, নিজে চোখে প্রত্যক্ষ করেছে এবং তার বুকের ওপর যে আঁচড়ের দাগটা দগদগ করছে, এটা থেকে প্রমাণ হচ্ছে এটাই যে অন্য কোনো রকম শক্তি অনিন্দিতার ওপর আছে, যেটাকে কোনোভাবেই অবিশ্বাস করার নয়। তারপর হোটেলের ম্যানেজার হোটেলের একটি কর্মচারীকে জানাতে সে জানায় যে সেখান থেকে প্রায় 3 থেকে 4 কিলোমিটার দূরে মন্দিরের কাছাকাছি জায়গায় একজন ভদ্রমহিলা আছেন যাকে তিনি চেনেন।
তিনি যদি কিছু সাহায্য করতে পারেন। কিন্তু তখন এতটাই রাত হয়ে গেছে যে কেউই যেতে চাইছিল না। কিন্তু পার্থ কাকুতি মিনতি করে, কান্নাকাটি করে, হাত জোর করে তাদের কাছে একটাই অনুরোধ জানায় যে যে এইভাবে আমার ক্ষতি করতে পারে সে অনিন্দিতারও অনেক বড় ক্ষতি করে দিতে পারে। দয়া করে যেন তারা একটা ব্যবস্থা কিছু করে। অনেক কাকুতি মিনতির পর তারা একটি গাড়ির ব্যবস্থা করে এবং পার্থকে নিয়ে সেখানে যায়। এবং যখন তারা সেখানে পৌঁছয় তখন প্রায় মাঝরাত হয়ে গেছে। মহিলার অনেক বয়স, অনেক বৃদ্ধা সে সব কথা শুনে জানায় যে একবার সে তাকে দেখবে এবং সেই গাড়িতে করেই মায়ের আশীর্বাদে মহিলা আসেন সেই হোটেলে। অদ্ভুতভাবে মহিলা হোটেলে পা দেওয়ার সাথে সাথে দরজায় যেন আছাড় মারতে থাকে অনিন্দিতা। ভেতর থেকে মনে হয় যেন দরজা ভেঙে চুরে চুরমার করে ফেলবে। অদ্ভুত একটা হাসির আওয়াজ, অদ্ভুত কান্নার আওয়াজ, কখনো হাসছে কখনো কাঁদছে। কি করবে বাইরে থেকে কেউই বুঝে উঠতে পারছে না। মহিলা তখন পার্থকে জানায় যে পার্থ ও মহিলা দুজনে মিলে ভেতরে ঢুকবেন এবং কিছু প্রোটেকশনের ব্যবস্থা সে পার্থকে করে দেয় এবং জানান যে যতক্ষণ না আমি বলবো ততক্ষণ এই কোনো জিনিস যেন সে তার নিজের হাতছাড়া না করে, কোনো অবস্থাতেই যেন অনিন্দিতাকে সে ছুঁতে না যায়। এই বলে তারা দুজনে ঘরের ভেতর প্রবেশ করে ঘরের দরজার ভেতর থেকে বন্ধ করে দেয়। মহিলা ঘরের ভেতর প্রবেশ করতেই পিছন থেকে অনিন্দিতা মহিলার উপর আক্রমণাত্মক হয়ে ওঠে এবং মহিলাকে ধাক্কা মেরে মাটিতে ফেলে দেয়। বৃদ্ধা মহিলা মাটিতে গিয়ে হুমড়ি খেয়ে পড়ে এবং সে তৎক্ষণাৎ তার ব্যাগ থেকে কিছু এমন বার করে ছুঁড়ে দেয় যেটা অনিন্দিতার গায়ে পড়তেই সে যেন তড়িতের মতো ছিটকে একদিক থেকে অন্যদিকে চলে যায় এবং অদ্ভুতভাবে নিজের ওপর শান্ত হয়ে বসে। কিন্তু তার তীক্ষ্ণ দৃষ্টি এবং ক্রূর হাসি দিয়ে সে বোঝায় যে না, তাকে কিছুভাবেই আটকানো সম্ভব নয়। বৃদ্ধা মহিলাও ছেড়ে দেওয়ার লোক নন। তিনি তার সর্বস্ব দিয়ে মন্ত্রোচ্চারণ করতে থাকেন এবং তার ব্যাগের মধ্যে থেকে কিছু এমন জিনিস ছুঁড়ে ছুঁড়ে অনিন্দিতার গায়ে দিতে থাকে যেটা কি না সে সহ্য করতে পারে না। এবং এইভাবে বেশ কিছুক্ষণ চলার পর একসময় অনিন্দিতা দেয়ালের গা বেয়ে ওপরে উঠতে যায় এবং সেখান থেকে নিচে পড়ে অজ্ঞান হয়ে যায়। মহিলা পার্থর দিকে তাকিয়ে বলেন যে আপাতত অনিন্দিতা বিপদমুক্ত, কিন্তু যে কোনো মুহূর্তে অনিন্দিতা আবার বিপদে পড়তে পারে। তাই যত শীঘ্রই সম্ভব তাকে তার মন্দিরে নিয়ে যাওয়া হোক। এই অবস্থায় বৃদ্ধা মহিলা অনিন্দিতার গলায় কিছু একটি পরিয়ে দেন এবং তাকে সাথে করে গাড়িতে করে নিয়ে তার মন্দিরে যান। অনিন্দিতার এই কিছুক্ষণের সময়ের জন্য অজ্ঞান করে রাখার ব্যবস্থাও তিনিই করেন। মন্দিরে নিয়ে গিয়ে নানান রকম বিধি আচার মহিলা অনিন্দিতার ওপর প্রয়োগ করেন এবং তাতে অনিন্দিতা কিছুটা সুস্থও বোধ করে। ধীরে ধীরে অনিন্দিতার চোখ মুখ একটু ভালো হয় এবং মহিলা জানান যে তার সব ভয় এবার কেটে গেছে। অতি নিয়ে পার্থর বুকের ওপর হয়ে থাকা দগদগে ঘা, যেটা অনিন্দিতার নখের আঁচড়ে হয়েছিল, সেই ঘায়ের ওষুধও পার্থকে তৈরি করে দেন। তিনি বলেন যে এটা কোনো মেডিসিন মানে কোনো ডাক্তার দেখিয়ে ওষুধে কমবে না এবং সেই মতো ওষুধ প্রস্তুত করে দেন তাকে। বলেন এটা কিভাবে লাগাতে হবে সব কিছুই তিনি তাকে জানিয়ে দেবেন। ধীরে ধীরে অনিন্দিতা সুস্থ বোধ করলে তারা আর কাজিরাঙায় ফেরে না, তারা সোজা চলে আসে কলকাতায় তাদের ভয়ঙ্কর হানিমুনের একটা অভিজ্ঞতাকে সাথে করে। দুজনে তাদের বিবাহিত জীবনের শুরুতেই এমন একটা ভয়ঙ্কর অভিজ্ঞতার সাক্ষী যে তারা দুজনে কিছুতেই রাতে ঘুমোতে পারছিল না। বেশ অনেক দিন কেটে যাওয়ার পরেও পার্থ নিজের বুকের উপরের ক্ষতগুলোকে দেখে
ভয়তে শিউরে উঠত, অনিন্দিতার পাশে শুতে ভয় পেত। অনিন্দিতার সেই রাতের দৃশ্য পার্থ কিছুতেই ভুলতে পারছিল না। তার সুন্দর একটা বৈবাহিক জীবনের পরিবর্তে তারা একটা ভয়ার্ত ভয়ঙ্কর বৈবাহিক জীবনে এসে পৌঁছেছিল, যেখানে অনেক চেষ্টা করেও কিছুতেই মনকে মানিয়ে নিতে পারছিল না। তারা ঠিক করেছিল তারা আবার যাবে কামাখ্যা, সেই বৃদ্ধা মহিলার কাছে। তিনি তাদের এই ভয় থেকে মুক্তি দিতে পারেন, এটাই তাদের বিশ্বাস ছিল। এইভাবেই তারা তৈরি হচ্ছিল আবার কামাখ্যার পথে পাড়ি দেওয়ার জন্য। তাদের এই হানিমুনটা তাদের জীবনের মতো একটা স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে, যে অধ্যায়টাকে তারা কোনো দিনও কোনোভাবে তাদের মধ্যে থেকে মুছে ফেলতে পারবে না। আমার এই গল্প হানিমুন আজকে এখানেই শেষ করলাম। আপনারা যারা এতক্ষণ শুনলেন তারা অবশ্যই জানাবেন যে আপনাদের এই পর্বটি কেমন লাগলো। যাওয়ার আগে প্রতিবারের মতো আবারও বলি, ঈশ্বরকে যদি বিশ্বাস করেন তাহলে ঈশ্বরের বিপরীতে প্রেতকেও আপনাদের বিশ্বাস করতে হবে। বিজ্ঞানের যুগে দাঁড়িয়ে বিজ্ঞান যতই এগিয়ে যাক না কেন, আমরা কিন্তু কখনোই আত্মাকে অস্বীকার করতে পারি না। সেই জিনিসটাকে অস্বীকার করতে পারি না যেটাকে আমরা অনুভব করি কিন্তু চোখের সামনে দেখতে পাই না। আর তাই আপনাদেরকে জানাবো, এমন কোনো জিনিসকে নিয়ে অহেতুক আগ্রহ দেখাবেন না যে জিনিসটা সম্পর্কে আপনাদের কোনো ধারণা নেই। এমন কোনো জায়গায় যাবেন না যেখানে যাওয়াটা আপনাদের জন্য জীবনহারির কারণ হতে পারে। এমন কোনো কাজ করবেন না যে কাজটা সেই সব আত্মাদের কষ্ট দেয় যারা পৃথিবীর অনেক দূরের বাসিন্দা হওয়া সত্ত্বেও কোনো না কোনো কারণবশত পৃথিবীতে আটকে রয়েছে। ছেলে খেলা করবেন না এমন কোনো জিনিসকে নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের আরেকটা পর্বে খুব শিগগিরই। তাহলে আজ চলি।